আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো আজকের আমাদের ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের অত্যন্ত সম্মানিত একজন নারী, যাকে আমরা সবাই সম্মান করা উচিত। আমাদের মধ্যে অনেকেই তার সম্পর্কে জানেন না। এই কারণে এই ভিডিওটা তৈরি করা। আমি নিজেও তার সম্পর্কে অনেক কিছু জানতাম না। কোনো এক সময় একটা লিস্টে ওনার নাম দেখেছিলাম, কিন্তু তিনি কে বা কোথাকার সেটাও জানতাম না। সেই জন্য আজকে এই ভিডিওটা করা। আমার গত ভিডিওতে অনেকের রেসপন্স ছিল, যেটা আশানুরূপ ছিল, যে এর জন্য সবাইকে ধন্যবাদ। তারপর সঠিক ইতিহাস আমাদেরকে জানতে হবে। তো আজকের যে বিষয়ে কথা বলবো, তিনি হচ্ছেন বাংলাদেশের একজন মহিয়সী নারী, রাজমাতা বিনীতা রায়। এখন রাজমাতা বিনীতা রায় কে, তার সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয়, তিনি হচ্ছেন চাকমাদের রাজার মাতা বা পূর্ববর্তী রাজার রানী। চাকমাদের রাজা নালিরক্ষা রায়ের স্ত্রী। তার সাথে নালিরক্ষা রায়ের সাথে বিয়ে হয় 1928 সালে। তারপর থেকে তিনি চাকমা অঞ্চলের রানী হিসেবে ছিলেন এবং পরবর্তীতে 1971 সালের পরে তিনি চাকমাদের রাজমাতা হিসাবে দায়িত্ব পালন করেন এবং সাথে সাথে বাংলাদেশের প্রশাসনিক কাজেও উনি অনেক সহায়তা করেন এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যে বিষয়ে কথাগুলো বলার জন্য আজকে এসেছি। তো এক মুহূর্তে দেরি না করে আমরা চলেই তার সম্পর্কে জানার চেষ্টা করি। তো রাজমাতা বিনীতা রায়, যিনি বাংলাদেশের জন্মের লগ্ন থেকে বাংলাদেশের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে লড়ে গেছেন। তিনি মনে প্রাণে একজন বাংলাদেশী ছিলেন এবং যিনি শরীরে যুদ্ধে যেতে না পারলেও বা যুদ্ধ না করলেও তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশিদেরকে অনেক সহায়তা করেছেন বা মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে মনে প্রাণে সাপোর্ট দিয়েছেন। অর্থাৎ তার ব্যক্তিগত সাপোর্ট তো ছিলই, সাথে তার অনেক কর্মকাণ্ড ছিল যেটা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল। যে কারণে তিনি, আমার হিসাবে তিনি একজন মুক্তিযোদ্ধা। কারণ যারা সরাসরি ফিল্ডে মুক্তিযুদ্ধ করেছিল, শুধুমাত্র তারা যদি মুক্তিযুদ্ধ হয়, যারা মুক্তিযুদ্ধকে বা মুক্তিযুদ্ধকে সহজ করে দিয়েছিল, তারাও কিন্তু সঠিক মুক্তিযোদ্ধা। একদম 100% শিওর। এখানে আমি অন্তত এর পক্ষে কথা বলবো। আপনার মতামত ভিন্ন থাকতে পারে, ইটস ইউর ওন ওপিনিয়ন, আই ক্যান নট ফোর্স টু চেঞ্জ ইট। সো উনি বাংলাদেশের স্বাধীনতার পর তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রথম ডেলিগেশন বা ডেলিগেট টিমের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন, যিনি 1972 সালে জাতিসংঘে বাংলাদেশের প্রেরিত প্রতিনিধি দলের নেতৃত্ব দান করেন। তাহলে তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল বাংলাদেশের জন্য এবং বাংলাদেশকেও তাকে অত্যন্ত সম্মানের সাথে পাঠিয়েছিল সেই ডেলিগেট সদস্যদের পক্ষে কাজ করার জন্য, এবং তিনিই কিন্তু নেতৃত্বে ছিলেন। এবং তার পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের দুবার মন্ত্রিত্বের দায়িত্ব পালনও করেন, যে বিষয়ে আমরা পরে কথা বলবো। তো তার সম্পর্কে আমরা জানতে গেলে যেটা জানতে পারি, ওনার জন্ম হয়েছিল 18 আগস্ট 1907 সালে ইংল্যান্ডের সারেতে। রানী বিনীতা 18 বছর বয়স পর্যন্ত কলকাতা থেকে লেখাপড়া করেন এবং তিনি রাজা নালিনাক্ষ রায়কে বিয়ে করেন এবং তিনি চাকমা সার্কেলের 39তম রানী হন। তিনি একজন বাংলাদেশি অভিজাত শ্রেণীর নারী বা নাগরিক, যিনি একজন সাহিত্যিক ছিলেন, একজন কূটনীতিক এবং তিনি বাংলাদেশের পরবর্তীতে মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের 39তম রানী রাজমাতা বিনীতা রায়। তো রাজা ত্রিবিদ রায় এবং দেবাশিস রায়ের রাজত্বকালে তিনি রাজমাতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধ সময়ে তিনি বাংলাদেশ সরকারকে সহায়তা করেন এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বেসামরিক নাগরিকরা যাতে আশ্রয় নিতে পারে, সে কারণে তিনি তার প্রাসাদটি খুলে দিয়েছিলেন, যেটা অনেক বেসামরিক নাগরিকের আশ্রয়স্থল হয়েছিল। 1972 সালে শেখ মুজিবুর রহমানের ডাকে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি যখন নেতৃত্ব দিয়ে যান, তখন পাকিস্তান থেকে একটা প্রতিনিধি দল পাঠায়, যেখানে তাদের প্রতিনিধি দায়িত্বে ছিল বিনীতা রায়েরই ছেলে রাজা ত্রিদিব রায়, যিনি একসময় চাকমাদের রাজা ছিলেন। তিনি পাকিস্তানকে সাপোর্ট করার কারণে তিনি পাকিস্তানে চলে যান, কিন্তু তার মা বাংলাদেশকে সাপোর্ট করে বাংলাদেশের পক্ষে ছিলেন এবং বাংলাদেশের ডেলিগেট ছিল, অর্থাৎ যে প্রতিনিধি দল ছিল, সেই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন। তাহলে বিনীতা রায়ের প্রতি আমাদের সম্মান এই কারণে অনেক গুণ বেশি, কারণ তিনি আমাদের মধ্যে একজন ছিল, আমাদের দেশের শুভাকাঙ্ক্ষী ছিল, দেশের একজন মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন। 1970-এর দশকে তিনি কিন্তু তখন বাংলাদেশের রাজনীতির সাথে মোটামুটি জড়িয়ে থাকেন এবং তিনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তার মধ্যে তিনি 1975 সালের ডিসেম্বর থেকে 1976 সালের জানুয়ারি পর্যন্ত স্বল্প সময়ের জন্য তিনি কিন্তু ভূমি সংস্কার মন্ত্রী হিসেবে, অর্থাৎ ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসাবে 1976 সালের ফেব্রুয়ারি থেকে 1978 সালের জুন মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালন
করার কারণে তিনি বাংলাদেশের একজন সর্বোচ্চ রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে একজন তার অবদান রাখেন, যেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি বাংলাদেশের পুনর্গঠনে তার ভূমিকা রাখেন। তো আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং ওনার জন্য পর্যাপ্ত সম্মান দিতে হবে, কারণ সময়ের সাথে সাথে তিনি বাংলাদেশকে আপন করে, বাংলাদেশিদেরকে আপন করে বা বাংলাদেশকে তিনি তার নিজের রাষ্ট্র হিসেবে মেনে নিয়ে তিনি কাজ করেছিলেন। তিনি একজন গার্ডিয়ান হিসেবে অর্থাৎ অভিভাবক হিসেবে বাংলাদেশের সাথে ছিলেন। একজন মন্ত্রিত্ব নিয়ে বাংলাদেশ গঠনের যে কাজটা, কঠিন কাজটা, তিনি কিন্তু সেটা সম্পূর্ণ সরাসরি কাজ করে গেছেন। তো এখানে তার প্রতি আমাদের পূর্ণাঙ্গ শ্রদ্ধা এবং সম্মান রেখে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আমাদেরকে জানাবেন, আমাদের কোনো ইনফরমেশন আপনাদের যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। কেন খারাপ লাগছে সে কথাটা একটু জানিয়ে দেবেন প্লিজ কষ্ট করে, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে জিনিসটা সঠিক করে নেওয়ার চেষ্টা করব। যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ভুলটাকে শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ এবং দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও, যদি আল্লাহ ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।